উনি এসেই বলছে মব চলবে না, উনি মব বন্ধ করতে পারে নাই। সর্বশেষ 15 তারিখে আমরা মব দেখলাম তো, এটা তো ওনার এই দায়িত্ব তো ওনার নিতে হবে। জ্বালানি মন্ত্রী বলে যে গ্রামে কোনো লোডশেডিং নাই, তো এই মন্ত্রী তো ভাই ওনার ডুবাবে। আপনি একটা কথা বলেন, জ্বালানি মন্ত্রী ভুলে হোক ভালে হোক যেমনি করে হোক উচ্চারণ তো করছে যে গ্রামে কোনো লোডশেডিং নাই। উচ্চারণ করার পরে একবার সে ভুলেও বলে নাই ওটা স্লিপ অফ টাং হয়েছে, বলে নাই। উনি জায়গায় স্থির আছে। তো এই লোকের কারণে মানুষ খুশি হয়েছে ওনার এই বক্তব্যে, খুব ভালো কথা বলছে, আমরা খুব খুশি। কেউ খুশি হয়েছে? জবাবদিহিতার জায়গাটুকু আসলে নিশ্চিত করা। যদি খুশি না হয়, সেই অখুশিটা, সেই রাগটা, ক্রোধটা, ক্ষোভটা কোথায় গেছে? ওনারাই কেউ চিনে না, চিনে বিএনপিতে, চিনে তারেক রহমানকে। তারেক রহমান যদি মনে করে না টুকু সাহেবের এই অর্জন আমার জন্য প্রয়োজন, তাহলে উনি বুঝবো। জি, এটা আমার কিছু বলেন নাই। অনেক রকমের প্রতিশ্রুতি ছিল বিএনপি। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আসি। মানে যেই টার্গেট প্রথম এই সরকার কথা বলেছে 180 দিন, সেই 180 দিন ইতিমধ্যে সরকার পূর্ণ করেছে। উত্তরাধিকার সূত্রে আসলে বাংলাদেশকে আপনারা ঠিক যেই অবস্থানে পেয়েছেন সেখান থেকে দেশকে চালিয়ে নিয়ে যাওয়া যথেষ্ট চ্যালেঞ্জিং, সেটা নিয়েও আসলে কারো কোনো দ্বিমত নাই। সেখানে বেশ কিছু ভালো কাজ বিএনপি ইতিমধ্যে শুরু করেছে। এর মধ্যে আসলে ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডের কথা অনেকটা এগিয়ে আছে, কিংবা প্রধানমন্ত্রীর কথা বারবার বলতে হচ্ছে। মানে তাকে দেখে আসলে একটা পরিবর্তন পুরো বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে আমরা আশা করেছিলাম। সেই জায়গাটি একটু আপনার কাছে আমি শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে এই যে সীমাবদ্ধতা, অর্থাৎ আমরা উত্তরাধিকারের সূত্রে যেই বিষয়গুলো পেয়েছি, সেটা বিদ্যুৎ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, রিজার্ভ বলেন, সমস্ত কিছু ক্ষেত্রে এটা কিন্তু একেবারে আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। এখন পর্যন্ত উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন, ইমপ্রুভ তো করতে হবে। এটা তো আপনি দীর্ঘ সময় বলতে পারবেন না যে না আই গট ইট, আমি এইভাবেই চলবো, তা না। এইখান থেকে উত্তরণ ঘটনাটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। গভর্নমেন্টে মাসুদ কামাল ভাই খুবই রাইটলি একটা কথা বলেছেন, গভর্নমেন্ট কিন্তু একটা গভর্নমেন্টের যদি যদি না 5 বছর তো মেয়াদি, তো 5 বছর মেয়াদের মধ্যে যদি আমরা 10টা সেগমেন্ট বা 10টা শিক্ষার্থীদের ভাষায় সেমিস্টারের কথা যদি বলি, যে বছরে 2টো করে সেমিস্টার 6 মাস পর পর, তাহলে 10টা সেমিস্টার, 10টা সেমিস্টারের মধ্যে মাত্র 1টি সেমিস্টার শেষ হলো, 9টা সেমিস্টার কিন্তু এখনো বাকি আছে। ঠিক আছে? আচ্ছা, আমরা যখন সরকারের দায়িত্বভার গ্রহণ করলাম, অর্থাৎ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যখন সরকার গঠন হলো, তার পরপরই কিন্তু আমরা একেবারে একটা মরার উপর একটা খাড়ার ঘা পড়লো। কীরকম? হরমুজ স্ট্রেইটের একটা জটিলতা এখন আছে, আপনার পারস্য উপসাগরে আপনার একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েল তাদের যৌথ হামলায় পুরো আপনার একটা অঞ্চল অত্যন্ত টালমাটাল। এটাও কিন্তু আমাদের অর্থনীতিতে একটা বড় ধরনের আঘাত লেগেছে। শুধুমাত্র $3.88 বিলিয়ন এলএনজি, এই যে বিদ্যুৎ জ্বালানিটাকে সক্রিয় রাখতে হলে, যে আমরা যে এলএনজিটি ইম্পোর্ট করি, যে আপনি আপনার নিউজে আপনি পড়ছিলেন যে এলএনজি আসছে এবং এটা আসলে স্বাভাবিক হয়ে যাবে, এই এলএনজি আমদানি করতে যে আমাদের গত বছর প্রফেসর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের সময় রাষ্ট্রকে ব্যয় করতে হচ্ছে প্রায় $4 বিলিয়ন, $3.88 বিলিয়ন ব্যয় করতে হয়েছে। $3.88 বিলিয়ন ব্যয়ের পরে ইতিমধ্যেই পত্রিকায় আপনারা দেখেছেন, আপনারা রিপোর্ট করেছেন যে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে ইতিমধ্যে আপনার আমদানি ব্যয় 9% বেড়েছে এবং এটা আরও বাড়তে পারে। তাহলে এখন কিন্তু এই বছর যদি আমি সমপরিমাণ এলএনজি আমদানি করি, ওইগুলোকে অ্যাক্টিভেট রাখতে পাওয়ার স্টেশনগুলোকে যদি আমি অ্যাক্টিভেট রাখতে আনি, তাহলে আমার এবার কিন্তু $4 বিলিয়ন পার হয়ে যাবে। আমরা কি বছরের পর বছর এই $4 বিলিয়ন এক পর্যায়ে $5 বিলিয়ন দিয়ে আমি এলএনজি আনবো, তারপর আবার আপনার এগুলো সচল রাখতে পারবো? ইনফ্যাক্ট এটা ভেরি ডিফিকাল্ট। আমি পার্সোনালি যেটা বিরোধী রাজনৈতিক দল কিন্তু এই পুরো সংকটের দায়টা সরকারের উপরেই চাপিয়ে দিচ্ছে। তাই তো দেবো, সেটাকে ওনারা নেবেন? ওনারা তো নেবেন না। আমরা ওনাদের একটা এই জ্বালানি পরিস্থিতির উপর কিছু প্রস্তাবনা দেখলাম। এই প্রস্তাবনার মধ্যে আমি খুব ক্রিটিক্যালি অ্যানালাইজ করে যেটা দেখেছি, এর মধ্যে খুব নতুনত্ব পাইনি। তারা যে সমস্ত প্রস্তাবগুলো দিয়েছেন, সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করে যদি জ্বালানি ব্যবস্থার যদি উন্নতি ঘটাতে চান, ইভেন 2 বছর আপনি পারবেন না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ তো প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জও অ্যাকসেপ্ট করেছেন। মৌখিকভাবে অ্যাকসেপ্ট করা আর কার্যকর করা তো এক জিনিস না। তবে হ্যাঁ, আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আমাকে 90 সেকেন্ডস দেন, তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে
আমি মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় এটা বলতে চাই না যে আই হ্যাভ এ প্ল্যান, আমি এটা এভাবে বললাম না, কিন্তু আমার কিছু স্টাডি আছে, পার্সোনালি আমার কিছু স্টাডি আছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি রাষ্ট্রের একটি টাকা ব্যয় ছাড়াও, আমি কিন্তু রাষ্ট্রের একটি টাকা ব্যয় ছাড়াও এবং বৈদেশিক মুদ্রার $1 না নিয়েও আমরা 1 বছরের মধ্যে সম্ভব 1 বছরের মধ্যে আপনি সাস্টেনেবল এনার্জি সিস্টেমটাকে স্ট্রেনথেন করার জন্য কমপক্ষে আপনি 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে মানে পারবেন। সংকট যেখানে আছে সেখানে সমাধানও আছে, অফকোর্স সমাধান আছে, এবং আমি যেটা বলতে চাই যে 1 বছরের মধ্যে 3000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা সরকারের কোনো বিনিয়োগ ছাড়া এবং বৈদেশিক কোনো বিনিয়োগ ছাড়া বা মানে ঋণ ছাড়া আমরা করতে পারবো। 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে কয়েক হাজার কোটি টাকা খরচ গেছেন রূপপুরে, এবং মানে উই টেকিং অফ অল কি বলে আপনার মানে রিস্ক, পারমাণবিক বিদ্যুৎ করতে যে লেগেছে তো, কিন্তু এখন পর্যন্ত সেটা আমরা সুফল পাইনি। কিন্তু 1 বছরের মধ্যে আমরা জনগণকে এম্পাওয়ার করে আমরা বিদ্যুৎ ব্যবস্থাটা ইমপ্রুভ করতে পারি। আমাদের মানে খেয়াল রাখবেন, রাত 1টা থেকে প্রায় রাত 4টা, 4:30, 3 ঘন্টা, 3.5 ঘন্টা বা গড়ে 4 ঘন্টার সময় আমাদের বিদ্যুৎটা কিন্তু খুবই কম ব্যয় হয়। কিন্তু বিদ্যুতের যেহেতু স্টোরিং ফ্যাসিলিটিস নাই, সেটার জন্য কি হয়, বিদ্যুৎগুলো আলটিমেটলি ড্রেন আউট হয়ে যায়। আমরা যদি ওটার ব্যাপার আমার মানে মৌলিক সমস্যাগুলো সমাধান করার একটা আসলে অনেক ব্যবস্থা আছে, এবং আমরা মনে করি যে এই 6 মাসে যেমন আপনারা সংকটের সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, বিরোধী রাজনৈতিক দল কিন্তু বলছে যে আপনারা নানানভাবে দলীয়করণ করছেন এবং যে চাঁদাবাজি কিংবা আমি ওনার কথাগুলো সব সেখান থেকে বেরিয়ে আসতে পারেন নাই। আমি যদি ওনার কথাগুলো একটু নোট ডাউন করি, এই জায়গাটাতে আমি ফিরবো আপনার কাছে, একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ডক্টর আসাদুজ্জামান রিপন, যে জায়গাটিতে ছিলাম, আপনারা যখন অনেক সফলতার কথা বলছেন, বিশেষ করে বিএনপি যখন বলছে এই 6 মাসে বিএনপি তাদের যে কর্মপরিকল্পনা ছিল প্রায় 100% সফল, একই সময় বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে বিএনপিকে প্রায় আওয়ামী লীগের কাছাকাছি তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা খুবই দুর্ভাগ্য যে তারা কথা যখন বলেন, কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেলে তো আর কথাটা ফেরত নেওয়া যায় না। একটা নির্বাচিত সরকারকে আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করা, ওই জায়গায় নিয়ে যাওয়াটা, এটা কতটা বিবেচনা প্রসূত এটা জনগণই বিচার করে। প্রথমে উনি অনেকগুলো কথা বলেছেন, সে কথাগুলো একটা উত্তর দিতে চাই। উনি বলেছেন সবার আগে বাংলাদেশ, অথচ মানে দলীয়করণের কথা বলেন। আমি যদি ওনাকে বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলে যে আমেরিকা ফার্স্ট, সেখানে নিশ্চয়ই উনি ডেমোক্রেটিক পার্টির লোকজনকে সেখানে উনি বসান না, কোনো যুক্তিও নেই। সুতরাং সরকার যদি মনে করে যে তার এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য তার নিবেদিত বিশ্বস্ত লোকজন দিয়েই মানে তিনি পরিচালনা করতে পারবেন, দ্যাটস গুড। সেটা আপনি দেখেন, যদি তারা যদি এর চেয়ে মানে আমলাদের চেয়ে খারাপ করেন, তাহলে আপনি পরে বলতে পারবেন। আচ্ছা, তারপর উনি বলছেন সংবিধান সংস্কার কমিশন গঠন করার কথা ছিল। সংবিধান সংস্কার কমিশন গঠন করলে এখন তো জনপ্রতিনিধিরা, জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছেন, সরকারি দল, বিরোধী দল, সবাই, তারা সবাই মিলেই সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন আনা দরকার, যেটা আমাদের জুলাইয়ের আন্দোলনের দীর্ঘস্বরী শাসনের মুখে আমরা যে পরিবর্তনগুলো আমরা দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তনগুলো কিন্তু আমরা পার্লামেন্টে আইন প্রণয়ন করার মধ্যে দিয়ে, অথবা যেগুলো সংশোধন করা, যেগুলো বাতিল করা করতে পারি। কিন্তু যদি সংবিধান সংস্কার কমিশন যদি গঠন করা হতো, তাহলে কি এমপি সাহেবদের কোনো রোল থাকতো? কোনো সংস্কার কমিশনে কি এমপি সাহেব, কোনো দেশে কোনো এমপি সাহেবরা মেম্বার থাকেন না। আপনি শিক্ষা দেখবেন এমপি সাহেবরা কমিশন থাকেন না, আইন কমিশনে কোনো এমপি থাকেন না, তাই না? তো সুতরাং সরকার জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার জন্য, পিপলের ভয়েসকে ধারণ করার জন্য সরকার ওই মানে আপনার আদার দেন এমপিদের বাইরে নিয়ে মানে এই সমালোচনাগুলো তার মানে আসলে বিরোধী রাজনৈতিক দলের যথেষ্ট গঠনমূলক নয় বলে আপনার আমি তো আপনার উদাহরণই দিলাম। আমি এই জায়গায় আসবো আপনার কাছে, আমি আবার একটু অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে আসি। কয়েকটা সেন্ট বলে, উনি বলছেন জমির উপরে খাল খনন করা, জমি দখল হয়ে মানে খালগুলো দখল হওয়ার কারণে খালগুলো ভরাট করে যারা ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার, তারা যখন ওই জায়গাগুলো ব্যবহার করেছে, এখন যখন খালের জায়গা সরকার, এসিল্যান্ড বা ইউএনও, তারা যখন এটাকে পুনরুদ্ধার করতে চান, সেখান থেকে যখন খাল কাটতে চান, তখন অনেকেই কেউ ক্লেম করছেন আমার জায়গার উপর, কারণ উনি তো 20 বছর 25 বছর এই জায়গাটা দখল করেছিলেন। নদীও তো দখল করেছে, বুড়িগঙ্গা দেশে বহু নদী দখল হয়েছে না? এখন যদি আপনি নদী উদ্ধার করতে চান, তাহলে একটু অনেকে বলবে যে আমার বাড়ির উপর দিয়ে মানে বাড়ি ভেঙে যাচ্ছে, আমার জায়গা নিয়ে যাচ্ছে। ইটস নট দ্যাট। তার মানে সমালোচনাগুলো গঠনমূলক হতে হবে। অ্যাডভোকেট আতিকুর রহমান, যে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসছে, তার মূল একটা দাবি ছিল রাষ্ট্রীয় নিয়োগের ক্ষেত্রে কোটার বদলে মেধাকে অগ্রাধিকার দেয়া।
6 মাসে আপনারা সেটি কতখানি দেখতে পেরেছেন, এবং যেই অভিযোগটি ডক্টর আসিদুজ্জামান রিপন করলেন যে মানে সরকার তো নিজেদের কাজে নিজেদের লোকদেরকেই ব্যবহার করবে? দেখুন, আমাদের সাথে এখনো আমেরিকার ডেমোক্রেসি মিলানো যাবে না। আমরা যে রাষ্ট্রে আছি, আমেরিকার সাথে মিলাতে আমাদের আরো বহু বছর সময় লাগবে। আমরা ডেমোক্রেটিক রাষ্ট্রের কথা বলি, কিন্তু এখানে কতটুকু চর্চা হয় সেটা কিন্তু বিবেচনার বিষয়। দেখুন, যেটা জেফম ভাই বললেন যে আমাদের সংবিধান সংশোধনের কথা বলেছেন, দেখুন আমাদের এই যে ইলেকশনটা হলো তার ভিত্তি কিন্তু আমাদের জুলাই সনদ, এটা মানতেই হবে আমাদেরকে। এই জুলাই সনদের ভিত্তিতে আমাদের ইলেকশন হলো, তার ভিত্তিতে কিন্তু আমাদের গণভোটটা হয়েছে এবং সেখানে স্পষ্ট সেখানে বলা আছে যে নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসাবে এবং এই আদেশ অনুসারে তারা সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। এখানে বলা আছে স্পষ্ট। তো আপনি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করেই তো মূলত আপনি যে সংবিধান মানে সংশোধন সংস্কার চাচ্ছেন না, সেদিকে আপনি যাচ্ছেন। দেখুন, আমাদের যে সমস্যাগুলো আছে, আমরা বারবারই বলি যে আমাদের রাষ্ট্রে এমন কিছু কাঠামো আছে, এই কাঠামোগুলো একটা সরকারকে ডে বাই ডে ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়। ক্ষমতার কাঠামোর কোনো ভারসাম্য নাই। না, আমরা শুনে তুলনা হচ্ছে এই যে একটা জায়গা, আপনি একটা দল যখন জনগণের মতামতকে উপেক্ষা করেন, দেখুন একটা ফ্যাসিবাদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এক বৈশিষ্ট্য হচ্ছে আপনি জনগণের মতামতকে আপনি উপেক্ষা করে যাচ্ছেন। এখন যে দেশের আপনি 50% মানুষের সমর্থনে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, আবার একই দেশের নাগরিক এবং ওনার দলের লোকেরাও কিন্তু সেখানে আছে, যদি সেটাকে আপনি ইগনোর করেন, এটাই তো একটা ফ্যাসিবাদী। আপনি অ্যাড্রেস করেন, আমি গণভোটকে মেনে নেন। আবার বিরোধী দল হিসেবে এই 6 মাসে আপনাদের ভূমিকা নিয়েও অনেক প্রশ্ন আছে। আমাদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে, আমরা কেন ভালো রাজনীতি করেছি, বললাম তো, আমরা কেন হরতাল অবরোধটা দিই নাই, তাহলে ভালো হতো সেখানে। এই ধরনের বক্তব্য রাজনীতিতে অনেক কথাই বলে। দেখুন, আমার এখানে বলা আছে, এই যে দেখুন, আমাদের দেখলাম একজন মন্ত্রী, তিনি আমাদের হলো এখন প্রতিমন্ত্রী, উনি জোটের কোটায় এসেছেন, ভালো হয়ে যান, না হলে কঠিন পরিণতি অপেক্ষা করছে। একজন মন্ত্রী কখনো কি ধরনের সন্ত্রাসের ভাষায় কথা বলতে পারে বলুন? আপনি বলেছেন তো সেখানে, এই যে ডকুমেন্ট আছে এখানে, তিনি এনেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, তিনি জোটের কোটায় তিনি হলো মানে মন্ত্রী হয়েছেন সেখানে। তো আমরা দেখি যে অসংলগ্ন কথাবার্তা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু বেশি বলছেন। এখন বিরোধী দলের আমাদের দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা কেউ বলেননি। আমরা যাই বলেছি, আমরা যেটা বলেছি যে সরকার যেহেতু একটা গণভোটকে তারা গণরায়কে মানছেন না, আমাদের আশঙ্কা এই সরকার ধীরে ধীরে যেই রাষ্ট্রীয় কাঠামোগুলোতে ফ্যাসিবাদ তৈরি হয়, যেগুলো আদৌ সংস্কার না হয়, এক সময় রাষ্ট্রটা সে জায়গায় চলে যাবে এবং জনগণের যে আকাঙ্ক্ষার জায়গাটা তার বিপরীতে সরকার অবস্থান, সেটা বলেছি সরকারকে মানতে বাধ্য করা হবে। এই শব্দগুলো হয়তো আমরা শুনেছি, তার মধ্যে জুলাই সনদ, সংবিধানের সংশোধন এবং বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, এই শব্দগুলো মানে এই শব্দগুলোর প্রতিফলন বাস্তবায়ন কি আমরা হতে দেখছি? দেখেন, এই শব্দগুলি খুব গুরুত্বপূর্ণ শব্দ, কিন্তু এই শব্দগুলো এই দেশের 90% মানুষের জন্য দুর্বোধ্য শব্দ। মানুষ বুঝে বিদ্যুৎ, মানুষ বুঝে গ্যাস, মানুষ বুঝে বাজার দর, মানুষ বুঝে আইন শৃঙ্খলা। মানুষ এর চেয়ে বেশি কিছু বুঝতে চায় না। যে আপনি কি করবেন না করবেন, কত কিছু করবেন, সংবিধান করবেন, সংবিধান ঠিক করবেন, জুলাই সনদ করবেন। জুলাই সনদ, জুলাই যোদ্ধা আছে একটা। বার আমি কিন্তু মাঝে মাঝে খুব চিন্তা করি যে জুলাই যুদ্ধ জিনিসটা কি, এটা আমি বুঝেই পাই না। জুলাই যোদ্ধা কি? মুক্তিযোদ্ধাদের কিন্তু একটা হিসাব আছে, যারা নাকি অস্ত্র হাতে যুদ্ধ করছে তারা মুক্তিযোদ্ধা, বা বাকিরা সহযোগী মুক্তিযুদ্ধ, একটা ডেফিনিশন তো আছে। জুলাই যোদ্ধা কি? ওই দিন দেখলাম 32 নম্বর এখানে মারামারি করতেছে, এক লোক বলতেছে যে, তা জিজ্ঞেস করছে সাংবাদিক, ভাই আপনি কে? ওই আমি জুলাই যোদ্ধা। তো জুলাই যোদ্ধা না কে বলেন তো আপনি? যে লোকগুলি হাসিনা সরকারের সঙ্গে ছিলেন, যে লোকগুলো আওয়ামী লীগের, যে লোকগুলো দেশ ছেড়ে পালিয়ে গেছে, এরা ছাড়া জুলাইয়ে কে ঘরে বসেছিল? কে জুলাই যোদ্ধা না? রাইট। ওই সময় হুমকির মুখে আমরা আপনাদের সঙ্গে টকশো করছি, আমরা কথা বলি নাই? ওই সময় এই জুলাই যুদ্ধটা কইয়া ছিল, তখন তারা কোথায় ছিল? ওদের কেউ চিনত? আমরা বিভিন্ন রকম ঝুঁকিকে মাথায় নিয়ে আমরা কথা বলছি। তো আমরা তো কোনদিন বলি না আমরা জুলাই যোদ্ধা। আমরা এই দেশের নাগরিক, এই দেশের প্রত্যেকটা নাগরিক। জুলাই যোদ্ধা নিয়ে এখন মুক্তিযুদ্ধের আলোচনা হচ্ছে, জানেন? মুক্তিযোদ্ধা নিয়ে যদি বলা হতো মুক্তিযোদ্ধার কোনো ভাতা নাই,
যদি বলা হয়তো যে মুক্তিযোদ্ধার পোলাপান কোনো কোটা পাবে না, তাহলে দেখতে মুক্তিযুদ্ধ হয়তো না এরকম মারামারি শুরু হতো না। এখন শুরু হচ্ছে কেন? জুলাই যুদ্ধ বললে পরে কিছু সুবিধা পাওয়া যায়। যেমন ওই দিন দেখলাম যে আমাদের পর্যটন মন্ত্রী বলতেছে জুলাই যোদ্ধারা নাকি 50% ভাড়ায় বিমানে চলাচল করতে পারবে। পর্যটন প্রতিমন্ত্রীও ছিল সেখানে, সেও বলতেছে যে জুলাই যোদ্ধারা যদি পর্যটনের কোনো হোটেলে যায় 36% কমিশন পাবে। বলতেছে ওরা দিবে, তাদের বাপের নাকি এটা প্রতিষ্ঠান নাকি এই সুবিধাগুলো কারা বিমানে যে 50% ঘোষণা করলো, এটা কি সে ক্যাবিনেটে পাস করে আনছে? কীভাবে বলে সেইগুলো? আমি জুলাই যোদ্ধা, আমায় দিবে 50%? এখন আমার প্রথম প্রশ্ন হলো, আপনি যখন জুলাই যুদ্ধের ডেফিনেশনটাই যখন ঠিক করেন নাই, আপনি কীভাবে এগুলো ডিক্লেয়ার করেন? এইগুলো লোকের নাটক, সব নাটক, এগুলো সব রাজনীতি। সংবিধান সংস্কার করবে না সংবিধান সংশোধন করবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। কি করছে পর্যন্ত? আজকে ক্ষমতায় আসছে 6 মাস হয়ে গেছে, 6 মাসের মধ্যে কিছু করে না কেন? যে কোনো একটা করেন আপনি, এর মধ্যে আপনি রাষ্ট্রপতি নির্বাচন করতেছেন আগের নিয়মে, হাসিনার নিয়মে, কিন্তু আপনি সব কিছু হাসিনার নিয়মে করতেছেন। সংসদ দিয়ে আপনি স্থানীয় সরকার করবেন, ওইটাও আগের নিয়মেই করবেন। আপনি বিচার বিভাগে আগের নিয়মে চালাচ্ছেন, একটু চেঞ্জ করছিল ওটা বাদ, ওটা নিয়ে কোনো আলোচনাই করতেছেন না। ওই যে আপনার বিচার বিভাগে আলাদা যে একটা করছিল, সচিবালয় করছিল, ওটা বাদ দিয়ে দিচ্ছেন। তো ভাই এইগুলো হলো জানেন কি, বলার জন্য বলা। মধ্যে কথা হলো, আমি ক্ষমতায় গেছি, আমি যেমনি চাই দেশ আমি ওইভাবে চালাবো। বিরোধী রাজনৈতিক দলকেও কি আপনি একই রকম ভাবেই চলতে দেখছেন? বিরোধী রাজনৈতিক দল কী করবে? তারা ওই বিরোধিতা করতেছে, তারা কী করবে? আর বিরোধী রাজনৈতিক দল আমি খবর ঠিক করি না। বিরোধী রাজনীতি যদি খুব ভালো রাজনীতি করতো, তাহলে কি দেশ অন্যরকম চলতো নাকি? তাহলে অন্যরকম চলতো। জ্বালানি বিরোধী রাজনৈতিক দল ধরুন বললো এটা জ্বালানি এরকম হওয়া উচিত, তাতে কি আমার জ্বালানির সমস্যা মিটবে? এটা তো ডিপেন্ড করবে জ্বালানি মন্ত্রীর উপর, সরকারের উপর। শুনেন, বাংলাদেশের মতো দেশে বিরোধী বাংলাদেশ কীভাবে চললো কি চললো না, এখানে বিরোধী দলের খুব বেশি ভূমিকা নাই। ভূমিকা আছে, তারা ডিস্টার্ব করতে পারে। যদি হরতাল ডেকে বসে একটা হরতাল, তার অর্থনীতি একটু ক্ষতি হবে। বিরোধী দলের পক্ষে ডিস্টার্ব করা ছাড়া আর তেমন কিছু করার নাই রে ভাই। এই জায়গাটাতে ওইটা তো এখন বিরোধী দল করতেছে না। পুরনো ধাঁচে এই মুহূর্তে বাংলাদেশ পরিচালনা করা অনেকটাই কঠিন কিনা, মানে যদি আপনি বলেন যে পুরনো ধাঁচেই বিএনপি এখনো বাংলাদেশ পরিচালনা করছে, সেটা আসলে এই 6 মাস পরে এসে দাঁড়িয়ে অনেকটাই কঠিন কিনা? পুরো সারা জীবনে, সারা পৃথিবীতেই, আমি ছোট্ট শেষ করে দেখছি, সারা পৃথিবীতেই পুরনো ধাঁচে চলাটাই সবচেয়ে সহজ। নতুন কিছু করতে গেলেই পরিশ্রম আছে, কষ্ট আছে, সেই গবেষণা আছে। চ্যালেঞ্জটাই তাহলে এখন বিএনপিকে মোকাবেলা করতে হচ্ছে। এই জায়গাটাতে ফিরবো। জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট আতিকুর রহমান, সরকার এই শপথের পরপরই বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ জনগণের নজর কেড়েছিল। সেখানে একটা খুব ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল যে ফ্রি গাড়ি, প্লট সুবিধা এসব নেবে না। মানে সেই জায়গাটি নিয়ে বিরোধী রাজনৈতিক দলের আবার নেতা যারা এমপি আছেন, তাদেরকে আবার আমরা সংসদে দাঁড়িয়ে বেশ কিছু জিনিস চাইতেও দেখেছি। মানে এই যে একটা দোলাচল ছিল, এবং আপনারা আসলে সরকারকে নিয়ে গঠনমূলক সমালোচনা কতখানি করছেন, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা এই 6 মাসে কতখানি করেছেন, সেটা নিয়েও সমালোচনা আছে। দেখুন, এটি কিন্তু জামাত ইসলামী প্রথম জনসভায় বলেছে তার 2025 সালে, যে জামাতের কোনো এমপি তারা কোনো গাড়ি এবং তারা কোনো প্লট নেবেন না। এটা খুব ভালো সিদ্ধান্ত। মনে করি এটাই মূলত সরকার নিজেরা এসে, এটা ভালো সিদ্ধান্ত, আমাদের ঘোষণাকে সরকার নিজেরাই কেন বাস্তবায়ন করেছেন। দ্বিতীয় হচ্ছে, যেটি পার্লামেন্টে এটা খুব সিম্পল বিষয়, না বোঝার কারণে ওনার যেগুলো পাওয়া জিনিস তার হক, তা তিনি বলেছেন। এর সাথে কিন্তু গাড়ি এবং প্লট যে বড় সুবিধাটা, আপনি ট্যাক্স দেন, গাড়ি নেবেন, আপনি সামান্য মূল্যে দিয়ে একটা প্লট নেবেন, সেটা অন্য কিছুর সাথে তুলনা করা যাবে না। যেন আমরা যেটা বলেছি আমাদের নির্বাচনের ইশতেহারে, যে একজন ব্যক্তি একটা কার্ড পাবেন। দেখলাম এখন সরকারও বলছে যে কি একজন ব্যক্তি একটা কার্ড পাবেন, 1 ম্যান 1 কার্ড তারা পাবেন। মানে আমরা অনেকগুলো দিক আমাদের বলেছি, যেটা এখন সরকার যৌক্তিক মনে করে তারাও সেগুলো পলিসি হিসাবে গ্রহণ করেছেন। যেটি হচ্ছে যে ফ্যামিলি কার্ড, যেটা আপনি বলেছেন, কার্ডের ইস্যুটাকে এবারে নির্বাচনে বিএনপির জন্য ট্রাম্প কার্ড হিসেবে এটা হতে পারে। দেশের মানুষ তো আসলে সবাই এটি জেনেছেন, তারা কার্ড সুবিধা পাবেন, তারা হলো কিছু টাকা পয়সা পাবেন, এটি হতে পারে। কিন্তু এখন এটি যে ব্যবস্থাপনা আমরা খেয়াল করলাম, যে বিএনপি নেতাদেরকে, কর্মীদেরকে কেন সেটাকে মানে মাঠ পর্যায়ে দায়িত্ব দেওয়া হচ্ছে না, তারা ইউনো কার্যালয় ঘেরাও করছে, হেনস্থা করছেন, এই যে একটা অনিয়মটা হচ্ছে। আবার নানা জায়গায় রেফ করার হুমকি দিচ্ছে, দেখলাম যে অমুক কার্ড দিলে তাকে এই সুবিধা এখানে পাওয়া যাবে। এটি আসলে সরকারের ব্যবস্থাপনা যদি ভালো করতে না পারে, তাহলে যেই টার্গেট নিয়ে সরকার উদ্যোগটা নিয়েছে, সেটা কিন্তু সেখানে আসলে সফল হবে না।
দ্বিতীয়ত যেটা বলি, দেখুন আপনি যেটা বলেছেন, আমাদের যিনি এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন এক সময়ে, যেটা আমি একটু আগের কথা, যে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যগণ তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। দেখুন কী সুন্দর কথা বলেছেন, বা আমরা সেই সংস্কারটা আনবো। আজকে 6 মাস হয়ে গেল, নতুন রাষ্ট্রপতি 5 বছর জন্য হচ্ছেন, এখন আবার বিরোধী দল মানে চিফ হুইপ বলছেন সরকার দলীয়, যে দলের বিপক্ষে ভোট দিলে তার কী হয়ে যাবে, তার পদ বাতিল হয়ে যাবে। দেখুন আমরা একটা রাষ্ট্রপতি ইলেকশন যেখানে ক্ষমতা ভারসাম্যের কথা আমরা বলেছি, ভারসাম্য তো নাই, বরং একটা পার্লামেন্ট মেম্বার তিনি কাকে ভোট দিবেন যদি সেটুকু আমরা সংস্কার করতে না পারি, মানে এই পরিবর্তনটা হলেই বা কি আপনাদের মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি হতেন? আপনারা কি সেটা মনে করেন? না শুনে একটা তো অবস্থা বোঝা যেত। আপনি হুমকি দিলেন কেন? হুমকি দিয়েছেন অলরেডি যে আপনি ভোট দিতে পারবেন না, তখন এর সুযোগ হতো আসলে কারা কি। এখন তো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অংশগ্রহণ করেছি, যে একটা যাতে করে মানুষ মানে সবাই একটা ভোট দেওয়ার সুযোগ সেখানে পায়, যাতে কেউ মানে বিনা ভোটে কেউ রাষ্ট্রপতি হতে না পারে। কিন্তু সংস্কারটা হতো এমন হতে পারত যে যিনি যোগ্য ব্যক্তি তাকে কিন্তু পার্লামেন্টের সদস্যরা ভোট দেওয়ার সুযোগ থাকতো। সেই সুযোগ কিন্তু আমরা আসলে পাইনি, মূলত ওনারা সংস্কার প্রক্রিয়াটাকে মাসুদ কামাল, এই 6 মাসে বিএনপিকে সবচেয়ে বেশি যে সমালোচনাটা শুনতে হয়েছে, বিএনপি প্রয়োজনীয় সংস্কার হয়তো করতে পারেনি, যেটি বিরোধী রাজনৈতিক দল বলার চেষ্টা করছে। আবার আপনি বলছিলেন যে পুরনো ধাঁচের রাজনীতিতে এখন রাষ্ট্র পরিচালনা করা বেশ আসলে হয়তো সহজ হতে পারে, আবার কঠিনও হতে পারে। মানে দেশ পরিচালনায় বিএনপি এই 6 মাসে কতখানি গিয়েছে? আমি যেটা বললাম যে আমি আসলে বিরোধী দল যে দাবিগুলি করতেছে যারা, এগুলো তাদের এজেন্ডা এবং তারা এগুলো করতেছে বিএনপির সঙ্গে, তারা আর্গুমেন্টে যাচ্ছে যে জুলাই সনদ অমুক তমুক যেগুলো আছে এগুলো। বাট আমি মনে করি সাধারণ মানুষের কাছে মূল সমস্যা হলো তার প্রতিদিনের জীবনযাপন, এগুলো একদম মূল সমস্যা। এই সমস্যার মধ্যে যেমন ধরুন দ্রব্যমূল্য, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা, এগুলো সাধারণ মানুষের প্রবলেম। মানুষ যদি এগুলোর প্রতিদিনের সমস্যাগুলোর সমাধান না করতে পারে, বিএনপি কাগজে কলমে ওই যে দেখা যাচ্ছে ই বুক বাই করছে একটা প্রাইম মিনিস্টার অফিস থেকে, ই বুক, ওই ই বুকে বাই কোনো কাম হতো না। ওই ই বুক পড়ে কিন্তু আমি বাজারে যাই না, বাজারে যাই আমি দোকানদারে বলব দেখো আমার কাছে ই বুক আছে, তুমি আমার এই দামের দাও, জিনিস দিবে। ই বুকে তো অনেক কথা আছে, ই বুকে দেখলাম যে স্বাস্থ্য নিয়ে অনেক কিছু লেগছে, কিন্তু এই 6 মাসে যে হামে এতগুলি লোক মারা গেছে এটা নিয়ে ওই ই বুকে একটা শব্দও নাই। তো ওইটা কি স্বাস্থ্যের মধ্যে পড়ে না? বলতেছে যেটা তো আমাদের না, আগের গভর্নমেন্টের দায়। তো আগের গভর্নমেন্টের দায়ের বিরুদ্ধে আপনি কোনো মামলা করছেন, কোনো অ্যাকশন নিছেন? অ্যাকশন নেন নাই কেন? আবার এখনকার সমস্যার জন্য দুঃখ প্রকাশ করতেও দেখেছি আমরা প্রধানমন্ত্রীকে। না, আমি আপনার এই প্রশ্নের সাথে এটা মিলল না। আমি বলি আপনাকে যে একটা সমস্যা নিয়ে আগের সমস্যা বলতেছেন আপনি, এতগুলি শিশুর মৃত্যু হলো, বলতেছেন আগের গভর্নমেন্টের দায়। তো যার দায় তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিছেন? নেন নাই তো। আমার প্রশ্নটা ওই জায়গাটাতে, আপনার আমলে কি হয়েছে না হয়েছে এটা ইম্পর্টেন্ট, যেমন ঠিক একই রকম ইম্পর্টেন্ট যদি আগের কারো দায় থাকে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিচ্ছেন না কোনো। আজকে দেখলাম জাহিদুর রহমান তার নিজস্ব ইউটিউবে বলতেছে এই যে বিদ্যুৎ না থাকা, জ্বালানি না থাকা, এটার জন্য বিএনপি কোনো দায় দেওয়া যাবে না। কী করে যাবে না? এটা নাকি আওয়ামী লীগের আমলের দায়। ঠিক আছে, আওয়ামী লীগের আমলের দায়, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তো ভাই ফাঁসি দিছি, তার দায় মানলাম আমি। তা আপনার কামটা কি? 2 বছর আগে আওয়ামী লীগ কী করছে সেটা যে আজকে সমস্যা হবে এটা আপনি জানতেন না? জনগণের কাছে যখন গেছিলেন ভোট চাওয়ার জন্য তখন বলছিলেন যে আমি কিন্তু বিদ্যুৎ দিতে পারতাম না, আমি কিন্তু গ্যাস দিতে আমি পারবো না, কারণ আওয়ামী লীগে একাম করে গেছে। তখন তো এটা বলেন নাই, তখন মিষ্টি মিষ্টি কথা কইছেন এখন কোন আওয়ামী লীগের দায়, ফাইজদামি করে। মানে সরকারি দলকে তো দায় নিতেই হয়। এই জায়গাটিতে আসাদুজ্জামান রিপন আপনার কাছে আসি, এই যে 6 মাসের দায়ের কথা বলছেন মাসুদ কামাল, সেখানে আসলে চাওয়া পাওয়া সামর্থ্যের কিছু হিসেব নিকেশ তো থাকবেই। সেই সমীকরণটাতেই দাঁড়িয়ে একটু আপনার মূল্যায়নটা আমি শুনতে চাই। জনগণের প্রত্যাশা তো থাকবে নিশ্চয়। আপনি আব্দুল প্রস্তাবন শুরুতে বলছেন পাহাড় সম প্রত্যাশার কথা বলেছেন, মানুষ তো নিশ্চয়ই করবে। একটা নির্বাচিত সরকারের কাছে এটা তো তাদের সরকার, এটা তো রাতের ভোটের সরকার না। যেহেতু তাদের নিজেদের সরকার, শুধু নিজেদের সরকারের কাছে প্রত্যাশা বেশি থাকবে, আকাঙ্ক্ষা বেশি থাকবে, খুবই স্বাভাবিক। কিন্তু যেমন ধরুন আমাদের তো ওভারঅল আমাদের যে গ্যাস ফিল্ডে আমাদের যে গ্যাসের রিজার্ভ এটাই তো মানে কমে গেছে, এটা তো সত্য কথা। তো আমি এই যে 6 মাসের মধ্যে যদি আমি গ্যাস এক্সপ্লোর করার জন্য যদি অ্যাটেম্পও নিতাম, তাহলে কি আমি 6 মাসের মধ্যে গ্যাস উত্তোলন করে ফেলতে পারতাম? আমার তো এমনি নাই, আমার এমনি তো চাপ কমে গেছে, প্রেশার কমে গেছে। আচ্ছা, সেটার জন্য আপনি কি 6 বছর 10 বছর আগে কি এলএনজি ইম্পোর্টের কথা শুনতেন না? আমার ঘাটতি বলে তো এখন এলএনজি ইম্পোর্ট করতেছে। আমি যে কথা শুরুতে বলেছিলাম যে এলএনজি ইম্পোর্ট করে বছরের পর বছর আপনি সমাধান দিতে পারবেন না, আপনি অর্থনীতি সামলাতে পারবেন না। সেজন্য আমাকে অল্টারনেটিভ সোর্স অফ
মানে প্রোডাকশনে এবার যেতে হবে। অর্থনীতির দিকের যদি কথা বলছেন আপনি, যেহেতু সবার আগে বাংলাদেশ সবার কথা ছিল, সেখানে পররাষ্ট্রের জায়গাটি থেকে, বিনিয়োগের জায়গাটি থেকে এবং কর্মসংস্থান এবারের এই সরকারের একটা বড় কথা ছিল, মানে নির্বাচন ইশতেহারে। এই তিনটি জায়গায় কি আমরা সবার আগে যেতে পেরেছি? না, সবার আগে তো মানে সবার আগে বাংলাদেশের এটা হচ্ছে একটা আপনার প্রতীকী অর্থটা হচ্ছে যে আপনি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থটা দেখবেন। আপনি অন্য রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করে মানে ভারতকে এত কিছু দিয়েছে সারা জীবন মনে রাখবে, এই সরকার কোনো রাষ্ট্রকে কোনো তাদেরকে মনে রাখার মানে দায়িত্ব তারা নেয়নি। খুব ক্লিয়ার যে আমাদের সরকারকে অন্য কোনো দেশ সারা জীবন মনে রাখবে এরকম কোনো প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে সেই ইস্যুটা স্পষ্ট হয়েছে, খুবই স্পষ্ট এবং মানে ক্যাটেগরিক্যালি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যতক্ষণ পর্যন্ত একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি না হবে, ভারতে বসে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বিষোদ্গার করবেন, এতগুলো মানুষ মেরেছেন, 135 জনের মতো শিশু তার শাসনামলের শেষ 36 দিনের আপনার মানে হত্যার শিকার হয়েছে, আপনি তার কোনো দায় নেবেন না। আপনি 52,000 কোটি টাকা আপনি মানে শুধুমাত্র এই যে জ্বালানি খাতের লুটেরাদেরকে আপনি 52,000 কোটি টাকা দিয়ে গেছেন। আপনার মন্ত্রীদের 600-650 বাড়িঘরের সম্পদের লিস্ট পাওয়া যাচ্ছে বিদেশে, সেটার জন্য আপনি অনুতপ্ত হচ্ছেন না, অনুশোচনা করছেন না।